তীব্র তাপপ্রবাহ আর শুষ্ক আবহাওয়ায় ইউরোপ জুড়ে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। এর মধ্যে বেলজিয়ামের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল নিয়ন্ত্রণে দেশটির সেনাবাহিনী ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তা নেওয়া হচ্ছে। ফ্রান্সেও আগুনে পুড়েছে ১,৫০০ হেক্টরের বেশি বনভূমি। আগুন নেভাতে ফ্রান্সে হেলিকপ্টার পাঠিয়েছে অস্ট্রেলিয়া। আরাফাত ইসলামের রিপোর্ট। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। বেলজিয়ামে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল নিয়ন্ত্রণে শনিবার মাঠে নেমেছে সেনাবাহিনী। এখন পর্যন্ত পুড়ে গেছে ২,৭০০ হেক্টরের বেশি ভূমি। সহায়তায় এগিয়ে এসেছে ইউরোপীয় ইউনিয়ন এবং প্রতিবেশী দেশ জার্মানি ও লুক্সেমবার্গ। পূর্ব বেলজিয়ামে শুক্রবার শুরু হওয়া দাবানল শনিবার বিকেল পর্যন্ত প্রায় ১১০০ হেক্টর বেশি এলাকায় ছড়িয়ে পড়ে। এরই মধ্যে কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদেরও এলাকা ছাড়ার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন ৩টি হেলিকপ্টার ও ২টি বিমান পাঠিয়েছে। বেলজিয়ামের সেনাবাহিনীও বিশেষ অগ্নি নির্বাপন যান মোতায়েন করেছে। আগুন নেভাতে আমরা প্রাণপণ চেষ্টা করেছি। দাবানল নিয়ন্ত্রণে রাখতে ফায়ার ফাইটাররা কাজ করেছেন। হেলিকপ্টার ও বিমান থেকে পানি ছিটানো হচ্ছে। আমরা চেষ্টা করছি যেন আগুন কোনোভাবেই নতুন করে ছড়িয়ে না পড়ে। বিভিন্ন দেশ থেকে আসা দমকল বাহিনীর সঙ্গে পালাক্রমে কাজ করছেন প্রায় ২ শতাধিক ফায়ার ফাইটার। দমকল বাহিনীর সদস্যদের খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রা। দমকল বাহিনী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে, তাই আমাদেরও দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এই সংকটের মধ্যে সবাইকে একসাথে লড়াই করতে হবে। জরুরি সহায়তা দলের সাথে সমন্বয় করে আমরা ফায়ার ফাইটারদের জন্য খাবার পাঠিয়েছি। তাদের যা দরকার আমরা সাধ্যমতো সরবরাহের চেষ্টা করছি। ক্রোয়েশিয়ার দালমাতিয়া অঞ্চলেও ভয়াবহ দাবানলে পর্যটন শহর ওমিশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাসে আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন হতাহতের তথ্য মিলেছে। সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১২০০ মানুষকে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। লদ এলাকায় আগুনে পুড়ে গেছে প্রায় ১,৬০০ হেক্টর বনভূমি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬৫০ জনকে। আগুন নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া থেকে পাঠানো হয়েছে চিনুক হেলিকপ্টার। আরাফাত ইসলাম, ৭১। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য জানিয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের এলাকা নাগেকেউতে এখনও উদ্ধারকারী দল পৌঁছতে পারেনি। ভূমিধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন ভবনে বাসিন্দারা আটকে রয়েছেন। এছাড়াও কয়েকটি সড়ক ভূমিধসে বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। নাগাকিওর প্রায় ২,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে ১৫৭টি বাড়ি ব্যাপকভাবে, ৪১টি মাঝারি মাত্রায় এবং ১৪৮টি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ৮৭টি স্কুল, ১৮টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ৫টি উপাসনালয় ও ৬টি অফিস ভবন সহ অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। রোহিঙ্গা সংকটের নবম বছরে প্রত্যাবাসন ইস্যুতে নতুন বার্তা দিল মিয়ানমার। বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের নাগরিক হিসেবে যাচাইয়ের কথা জানিয়েছে নেপিদো। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের রাখাইনে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। আরাফাত ইসলামের রিপোর্ট। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর দমন নির্যাতনের মুখে সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। এরপর থেকে বিশাল এই জনগোষ্ঠীর বোঝা টানছে বাংলাদেশ। রোহিঙ্গাদের নিয়ে সৃষ্ট সংকটের ৯ বছর পর তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরানো নিয়ে বার্তা এলো দেশটির সরকারের কাছ থেকে। এদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার মধ্যে থেকে প্রাথমিকভাবে ৩ লাখ নাগরিককে মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছে দেশটির সেনা সমর্থিত সরকার।
রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে যাচাই করা রোহিঙ্গাদের দ্রুতই দেশে ফেরত নেওয়া হবে বলে জানায় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, রাখাইন থেকে বাস্তুচ্যুতদের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে তথ্য প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। নেপিডো বলছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ARS এর হামলার আগে রাখাইনের বুথিডং, মংডু ও রাথেডং এলাকায় 7,40,000-এর বেশি বাঙালি রোহিঙ্গা নাগরিক বসবাস করতেন। হামলার পর প্রায় 2 লাখ মানুষ ওই এলাকায় থেকে যান এবং 5,40,000-এর বেশি বাংলাদেশে চলে যান। ফলে 10 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষের যে তথ্য প্রচলিত রয়েছে তা সঠিক নয় বলে দাবি মিয়ানমারের। বিবৃতিতে মিয়ানমার জানিয়েছে, বাংলাদেশ থেকে দেয়া 8,28,824 জনের তালিকার মধ্যে 26 সালের 31 জুলাই পর্যন্ত 4,26,545 জনকে যাচাই করা হয়েছে। এর মধ্যে 3,08,797 জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া 4,241 জনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এবং 1,13,507 জনের তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে দাবি করেছে মিয়ানমার। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে থাকা সব ক্যাম্পবাসী মিয়ানমারের নাগরিক এমন দাবির সঙ্গে তারা একমত নয়। 1978, 1991 ও 1992 সালের অভিবাসন যাচাই কার্যক্রমের সময় রাখাইন থেকে কিছু বাঙালি রোহিঙ্গা বাংলাদেশে চলে যায়। তবে দুদেশের দ্বিপক্ষীয় চুক্তির আওতায় 1978 থেকে 1979 সালে 1,86,968 জন এবং 1992 থেকে 2005 সালের মধ্যে 2,36,495 জনকে গ্রহণ করেছিল মিয়ানমার। এর আগে জুলাইয়ের শেষ দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, মিয়ানমার সরকার প্রত্যাবাসন কর্মসূচির আওতায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে। তবে যাচাইয়ের পর কবে নাগাদ রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফিরতে পারবে তা এখনও অনিশ্চিত। আরাফাত ইসলাম, ৭১। 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের 5 বছর পূর্ণ করেছে তালেবান। সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে দেশজুড়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সংগঠনটি। তবে আন্তর্জাতিক স্বীকৃতি ও চরম অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে তালেবান শাসিত আফগানিস্তান। একমাত্র রাশিয়া আনুষ্ঠানিকভাবে তাদের স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উত্তেজনাপূর্ণ। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। আফগানিস্তানের তালেবান তাদের ক্ষমতায় থাকার 5 বছর পূর্ণ করল। দেশ পরিচালনায় নিজেদের নিয়ন্ত্রণ ও সক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে গোষ্ঠীটি, কিন্তু দেশটির মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে সতর্ক করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। শাসন আমলের 5 বছর হওয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক দূতাবাসের বাইরে আয়োজন হয় কুচকাওয়াজের। তালেবানের সাজুয়া যানগুলো এতে অংশ নেয়। এ সময় তারা পতাকা ও ব্যানার হাতে নিয়ে পশ্চিমা আধিপত্য থেকে মুক্তি উদযাপন করে। দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করেছে তালেবান। তালেবান কর্মকর্তা ও সমর্থকরা ক্ষমতায় ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন। তালেবানের বিশেষ বাহিনীর প্রধান মাওলাউই মোহাম্মদ আমিনজান বলেন, 20 বছরের বিদ্রোহে জনগণ নানা ত্যাগ স্বীকার করেছে এবং তালেবানকে সমর্থন জুগিয়েছে। আপনারা গত 20 বছর ধরে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনারা আমাদের আর্থিকভাবে সহায়তা করেছেন এবং আমাদের জন্য আপনাদের সন্তানদের জীবন উৎসর্গ করেছেন। তাই আমরা আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আমরা কখনোই আপনাদের একা ফেলে যাব না। উদযাপনী স্থলে উপস্থিত তালেবান যোদ্ধারা ক্ষমতায় ফিরে আসাকে স্বাগত জানিয়ে প্রকাশ করেছেন নিজেদের অনুভূতি। আমি সত্যিই অত্যন্ত আনন্দিত, এতটাই আনন্দিত যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই স্বাধীনতা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিকে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে গত 5 বছরে আফগানিস্তান যেসব প্রাকৃতিক ও মানবিক সংকটের মুখোমুখি হয়েছে তা মোকাবেলায় তালেবান হিমশিম খেয়েছে। আফগানিস্তানে মানবিক সহায়তার প্রয়োজনীয়তা এখন রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘস্থায়ী খরা, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং প্রতিবেশী ইরান ও পাকিস্তান থেকে আফগান নাগরিকদের ব্যাপকভাবে ফেরত পাঠানোর কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। অন্যদিকে 5 বছর পেরিয়ে গেলেও তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। একমাত্র রাশিয়া আনুষ্ঠানিকভাবে তাদের স্বীকৃতি দিয়েছে। আর তালেবানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার পাকিস্তানের সঙ্গে সম্পর্কও এখন উত্তেজনাপূর্ণ।
তবে বিশ্লেষকদের মতে আঞ্চলিক ও অন্যান্য দেশের সাথে গোষ্ঠীটি কিছু কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে। নাহিদা রিন্থি, ৭১। দক্ষিণ লেবাননে ইসরায়েলের কয়েক দফা বিমান হামলায় 2 নারী ও 3 শিশু সহ অন্তত 11 জন নিহত হয়েছেন। শনিবারের এসব হামলায় আহত হয়েছেন আরও 19 জন। যুদ্ধবিরতি কার্যকরের পর এটিকে লেবাননে অন্যতম প্রাণঘাতী হামলা বলা হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আনসার গ্রামের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় নিহত হয়েছেন 7 জন। দেইর আল জাহরানি গ্রামে পৃথক হামলায় নিহত হন আরও 4 জন। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আরও কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, আনসারে হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, নিহত নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু নয়। এই হামলাকে যুদ্ধবিরতি বাস্তবায়নের চেষ্টার বিরুদ্ধে স্পষ্ট বার্তা বলে উল্লেখ করেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ফিলিস্তিনের গাজা উপত্যকার 2টি ভবনের নিচ থেকে 21 ফিলিস্তিনির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আরও 40 জনের কঙ্কাল উদ্ধারের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার গাজার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা আনাদোলো এজেন্সিকে এই তথ্য জানিয়েছেন। 2টি ভবনের ধ্বংসস্তূপ থেকে 21 জনের কঙ্কাল পাওয়ার পর উদ্ধারকারীরা জানতে পারেন আরেকটি ভবনের নিচে দীর্ঘদিন ধরে 40 জনের মরদেহ পড়ে আছে। এরপর সেখানে তারা অভিযান শুরু করেন। এদিকে গাজা ইসরায়েলের একটি ট্যাঙ্কে বিস্ফোরক দিয়ে হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনারা জানিয়েছে, গাজার কথিত হলুদ লাইনের কাছে গিবাতি ব্রিগেডের ট্যাঙ্কে এই হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। তবে ইসরায়েলি বাহিনী একই দিন গাজায় 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে। দখলদাররা বলেছে, হলুদ লাইনের কাছে অবস্থানরত তাদের সেনাদের দিকে এগিয়ে আসছিল 2 ফিলিস্তিনি। এ সময় তাদের হুমকি হিসেবে ধরে গুলি করা হয়। এতে ওই 2 জন নিহত হন। ইরানের 3 সামরিক পাইলট গত 6 মাস ধরে বন্দী রয়েছে কাতারে। স্থানীয় সময় শনিবার ইরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ সদস্যদের বিষয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছেন কমিটির প্রধান মোহাম্মদ বাগের জাদে। বন্দী 3 পাইলটের মুক্তিতে সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের মার্চে কাতারের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালানোর সময় ইরানের সুখোই সু-24 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর ওই 3 পাইলট কাতারের বাহিনীর হাতে আটক হন। তবে এই বিষয়ে কাতারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফ্রান্সের সর্বোচ্চ আদালত 15 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করেছে। আদালত জানিয়েছে, এই নিষেধাজ্ঞা মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করে। এর আগে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব নিয়ে এর মাধ্যমে ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স তরুণদের জন্য এসব প্ল্যাটফর্ম ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছিল। তবে আইনটি কার্যকর হওয়ার আগেই শুক্রবার সাংবিধানিক পরিষদের দেয়া রায়ে এই নিষেধাজ্ঞা বাতিল করা হয়। পরিষদের মতে, এই বিধান শিশু কিশোরদের মত প্রকাশ ও যোগাযোগের স্বাধীনতায় এমনভাবে হস্তক্ষেপ করেছে যা উপযুক্ত নয়। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বড় ধাক্কা লেগেছে ইউক্রেনের কৃষি খাতেও। রাশিয়ার হামলা ও কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধার কারণে ওডিশার বন্দর দিয়ে শস্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে জমিতে ফসল ফলিয়েও তা বিক্রি করতে পারছেন না অনেক কৃষক। গুদাম ভরে যাচ্ছে নতুন শস্যে, অথচ হাতে আসছে না প্রয়োজনীয় অর্থ। এতে শুধু চলতি মৌসুম নয়, হুমকিতে পড়েছে ইউক্রেনের পরবর্তী চাষাবাদও। ইউক্রেনের কৃষকদের দুর্ভোগের কথা জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। গম কাটার এই দৃশ্য দেখে মনে হতে পারে ইউক্রেনের কৃষকদের ভালো সময় যাচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। জমিতে ফলন আছে, গুদামে শস্য আছে ঠিকই, কিন্তু নেই পর্যাপ্ত ক্রেতা আর সহজে রপ্তানির সুযোগ। কৃষ্ণসাগরের বন্দরগুলোতে বাধার কারণে ফসল বিক্রি করতে গিয়ে বড় সংকটে পড়ছেন কৃষকরা। সবচেয়ে বড় সমস্যা হলো এই শস্য রাখার মতো জায়গা আমাদের আর নেই। রাশিয়ার অবরোধের কারণে ওডেসার বন্দর দিয়ে শস্য পাঠানো কঠিন হয়ে গেছে। আগে এই পথ দিয়ে প্রায় ৪৫ লাখ টন শস্য রপ্তানি হতো, যা এখন আর হয় না। দেশটির জাইটোমি অঞ্চলের গুদামগুলো প্রায় পূর্ণ।
একদিকে নতুন শস্য উঠছে, অন্যদিকে ক্রেতা কমে যাওয়ায় বিক্রি হচ্ছে না আগের মজুত। ফলে আয় বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আরো বড় সমস্যা হলো এখন আমাদের হাতে টাকা আসছে না, তাই আগামী মৌসুমের কাজও হুমকির মুখে পড়েছে। জমিতে চাষও করতে পারছি না, কারণ ফসল বিক্রি করতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। শুধু চলতি বছরের ফসল নয়, এর প্রভাব পড়তে পারে আগামী মৌসুমেও। কৃষকদের আশঙ্কা, সময়মতো গম, সরিষা বা অন্যান্য শীতকালীন ফসল বোনা না গেলে 1 বছরের মধ্যেই বড় খাদ্য সংকট তৈরি হতে পারে। ঈশ্বর মানুষকে তার সহ্যের সীমার বাইরে পরীক্ষা দেন না, তাই আমরা কাজ করে যাচ্ছি। অভিযোগ করে বা কাঁদলে তো আর সমস্যার সমাধান হবে না। আমাদের কাজ চালিয়ে যেতে হবে এবং প্রতিটি পরিস্থিতি থেকে বের হবার পথ খুঁজতে হবে। বিশ্বের অন্যতম বড় গম ও ভুট্টা রপ্তানিকারক দেশ ইউক্রেন। দেশটির কৃষি খাত থেকে আসে বিপুল পরিমাণ বৈদেশিক আয়। ফলে কৃষ্ণ সাগরে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় যুদ্ধকালীন অর্থনীতিতেও চাপ বাড়ছে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে দুপুর 1টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।